মালয়েশিয়ার 2 দিনের সরকারি সফর শেষে চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিউ চ্যাম্পিয়ন্স বার্ষিক সভায় অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ও চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো সহযোগিতা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। এদিকে তার এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদারের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে রেখেছে বেইজিং। চীন ঐতিহ্যগত বন্ধুত্ব এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় সহযোগিতা ত্বরান্বিত, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার আশা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এসব প্রত্যাশার কথা জানিয়েছেন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সোনালী 50 বছর এ প্রবেশের মুখে এ সফরকে দ্বিপাক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফর শেষে 26 জুন দেশে ফেরার কথা রয়েছে তার। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। সোমবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজেপি মোতায়েন করা হয়েছে। জেলা ও প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সন্ধ্যা থেকে 30 জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের উদ্দেশ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। প্রেরণা, আজকে যেটি বলছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে সরকার বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেখানে কিন্তু গতকালকে থেকে একটা সেই পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু সরকার সচেষ্ট রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেভাবে মোতায়েন করা হয়েছে। আমি আছি ধানমন্ডির 32 নম্বরে। এখানে যদি পরিস্থিতি একটু বোঝাতে চাই যে এখানে আসলে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সময়কার প্রেসিডেন্ট, যে বিশেষ করে মুক্তিযুদ্ধের যে সপক্ষের দলটি যে দলের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ ঘটেছে, সেই কার্যক্রম নিষিদ্ধ এখন আওয়ামী লীগটি, সেই আওয়ামী লীগের যে নেতা শেখ মুজিবুর রহমান, তার বাড়ির ঠিক সামনেই। সেখানে আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আসলে অনেকটাই বাড়ানো হয়েছে। আমরা বিভিন্ন পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, এপিবিএন সদস্যদের রয়েছে এবং র্যাব সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। তবে আজকে থেকে জানেন যে সেনা মোতায়েন করা হয়েছে এবং 6টি জেলায়, সেখানে রাজধানীতেও কিন্তু মহানগরেও কিন্তু সেনা মোতায়েন থাকবে। তবে এইখানে আসলে আমরা এখন পর্যন্ত সেনা সদস্যদের টহল কিন্তু আমরা দেখতে পাইনি। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সচেষ্ট রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা সেটি যেন না হয় সেটি এড়ানোর জন্য কিন্তু সেই আইনশৃঙ্খলা বাহিনী মজুদ রয়েছে। ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে। আমরা যেটি গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছিলাম যে ঢাকা সহ বিভিন্ন মহানগরীতে কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন মিছিল আমরা কিন্তু দেখতে পেয়েছি। প্রায় প্রতিদিনই কিন্তু মিছিল হয়েছিল এবং সেই কারণে আসলে সরকার হয়তো কিছুটা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে সেই আশঙ্কা থেকেই এই আজকে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি সচেষ্ট রাখার চেষ্টায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বাড়ানো হয়েছে ঢাকা সহ অন্যান্য জায়গায়। আমরা গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছি, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি প্রত্যাশা করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তবে এটি যে গত কয়েকদিন ধরে যেটি বলেছি যে বিভিন্ন জায়গায় এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল বের হওয়া, এটি নিয়ে একটু সংশয় রয়েছে। সে কারণে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন রাজধানী সহ বিভিন্ন স্থানে ঠিক থাকে সেটির জন্য কিন্তু এই হাতে নেওয়া, এবং যেটি বলেছি যে 30 জুন পর্যন্ত কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে এবং আজকে থেকে সেটি শুরু হয়েছে। যদিও আমি বলেছি যে ধানমন্ডি যে 32 নম্বর, সেখানে আসলে
সেই আমরা এখন পর্যন্ত সেনা কোনো সদস্য বা টহল কিছু দেখতে পাইনি। অন্যান্য যে সদস্যরা রয়েছে আইনশৃঙ্খলা তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। এখন পর্যন্ত এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা কোথাও থেকে শুনতে পাইনি। বিশেষ করে ঢাকা মহানগরীর কোথাও থেকে আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি এবং ধানমন্ডিতেও সেটি সেরকমই রয়েছে। এখানে এখন পর্যন্ত ধরেন এই যে রোডটি রয়েছে যেখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি পিছনে রয়েছে, সেখানে আসলে এই যে রোডটি সেখান থেকে কিন্তু আসলে কোনো ধরনের সাধারণ মানুষকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সেটি নিরাপত্তার জন্যই। পুলিশের সাথে আমরা কথা বলেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেইভাবে কিন্তু আসলে নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটিও কিন্তু পুলিশ সহ আইনশৃঙ্খলা অন্যান্য যে রক্ষাকারী বাহিনী রয়েছে তারা সচেষ্ট রয়েছে এবং ঢাকায় কোনো ধরনের এখন পর্যন্ত আসলে সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা শুনতে পাইনি। তো এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। ধানমন্ডি 32 থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে মহিপুর তিস্তা সেতু ও রংপুর কাকিনা সড়ক। রক্ষাবাঁধের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। তিস্তার উত্তাল স্রোত যেন গ্রাস করে নিচ্ছে নদীটির। একের পর এক ধসে পড়ছে রক্ষাবাঁধ। গত শনিবার সন্ধ্যা থেকে তিস্তায় পানি বাড়তেই গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতুর উত্তর পশ্চিম প্রান্তে শুরু হয় ভয়াবহ ভাঙন। রাতের মধ্যেই প্রায় 30 মিটার রক্ষাবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে সৃষ্টি হয়েছে 60 ফুট গভীর গর্ত। এতে ঝুঁকির মধ্যে পড়েছে মহিপুর তিস্তা সেতু এবং রংপুর কাকিনা আঞ্চলিক মহাসড়ক। নদীটা খনন করিয়ে যদি দেয় বাঁধি তখন মনে করো আমাদের সুবিধা হইবে বসবাস করা। বাঁধ যদি ভেঙে যায়, যে সেতুটা দেওয়া আছে দুই পারের মানুষের চলাচলের জন্য, এই সেতুটা আসলে হুমকির মুখে পড়বে। স্থানীয়দের অভিযোগ এটি নতুন কোনো সমস্যা নয়। গত বছরও একই স্থানে প্রায় 100 ফুট ভাঙন দেখা দিয়েছিল। তখন প্রায় 14 লাখ টাকা ব্যয়ে বাঁশের পাইলিং করে ভাঙন ঠেকানোর চেষ্টা করে এলজিইডি, কিন্তু স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় এবার তীব্র স্রোতে সেই পাইলিংও টেকেনি। আমাদের এলাকার জনগণকে সুন্দরভাবে বসবাসের উপযুক্ত করে দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। তবে এলজিইডির দাবি গত বছরের কাজটি বিশেষজ্ঞ দলের পরামর্শই করা হয়েছিল। নতুন করে ভাঙনের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। 14 লক্ষ টাকা ওখানে তারা বাঁশের পাইলিং দিল। 14 লক্ষ টাকার এখানে বস্তা ফেলাইলো না কেন? এই বস্তাগুলো ফেলাইলে তো 10 লক্ষ টাকার বস্তা ফেলাইলে এই জায়গাটা আমার কভার হয়ে যায়। পানা এসে দেখি সেটা ভেঙে গেছে। আর ওই আমার বাজারও দেখলাম যে 30-40 মিটারের মতো ভেঙে গেছে আর কি, এবং ভাঙন অব্যাহত আছে। এটা আমার বলছে যে প্রেক্ষাপটটা এটা স্থানের কাছে আমরা উপস্থাপন করছি। হবে এটা হেডকোয়ার্টারে প্রথম বলছিলাম কি এখানে জানাইছেন আর কি, হ্যাঁ, এবং ওখানে উনি কথাও বলছেন। তিস্তার ভয়াল ভাঙনে শুধু একটি বাঁধ নয়, হুমকির মুখে পড়েছে হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা। এখন প্রশ্ন, বর্ষা আরো তীব্র হওয়ার আগেই কি নেওয়া হবে টেকসই প্রতিরোধ ব্যবস্থা, নাকি ভাঙনের সঙ্গেই হারিয়ে যাবে মহিপুর সেতুর নিরাপত্তা? মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। ব্রাহ্মণবাড়িয়াকে শিক্ষা ও সংস্কৃতির রাজধানী বলা হলো দুর্ভাগ্যজনকভাবে আজ ব্রাহ্মণবাড়িয়া ও সংঘর্ষ শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে এখানকার সংঘর্ষ সংবাদ মাধ্যমের ভিউ বাণিজ্যের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে। প্রশাসন জানিয়েছে সংঘর্ষ থেকে উত্তরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে তারা। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। পান থেকে চুন খসলেই দা, লাঠি, টেটা, ফলা ও বল্লমের মতো দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। যুগ যুগ ধরে চলা এসব গ্রাম্য সংঘর্ষে প্রাণ যাচ্ছে অনেকের, আবার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। তুচ্ছ কারণে কিছুদিন পরপর সংঘর্ষ ও সহিংসতায় স্থানীয় উন্নয়ন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সারা দেশে জেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার করতে গ্রামের সর্দার মাতব্বররা এসব দাঙ্গা লাগিয়ে ছোটখাটো ঘটনাকে সংঘর্ষে রূপ দেন। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হলে তা চালানোর জন্য আসামিদের কাছ থেকে তোলা হয় চাঁদা। এই চাঁদার বেশিরভাগ টাকা নিজেদের পকেটে ঢোকান সর্দাররা। অনেক নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হয়। জেলা পুলিশের তথ্যমতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছোট বড় সংঘর্ষ হয়েছে শতাধিকের উপরে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন 39 জন, হত্যা মামলা হয়েছে 38টি। গোষ্ঠীগত আধিপত্য, এলাকায় মাদক এবং এলাকায় যে সালিশি একটা প্রভাব বিস্তার করার যে প্রবণতা, এসব কারণে মূলত এই সংঘর্ষগুলো হচ্ছে। যে সকল অধিবাসী বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন, তারা ব্রাহ্মণবাড়িয়ার টলের কারণে তারা কিন্তু নানা রকম জায়গায় বাধা বিঘ্নের সৃষ্টি হচ্ছে। সকলকে যদি সর্বাত্মকভাবে আমরা কাজ করে আশা করি এই ব্রাহ্মণবাড়িয়া যে কলঙ্ক একটা আছে, যে দাঙ্গা প্রবণ এলাকা বা নাসরিনগরের কথা অনেক উল্লেখ করে, এগুলো আশা করি থাকবে না। এসব সংঘর্ষের মামলায় জড়িয়ে অনেকেরই সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানালেন পুলিশ সুপার। আইনগত জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকেরই হয়তো সুন্দর ভবিষ্যৎ হওয়ার সুযোগ ছিল, কিন্তু একবার ক্রিমিনাল কেসের মধ্যে চলে আসার কারণে অনেকেরই ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে তুচ্ছ বিষয় নিয়ে দাঙ্গা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে প্রশাসন কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। ইগোকে কেন্দ্র করে এটা পাড়াভিত্তিক এবং গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক একটা দাঙ্গা হয়ে যায়। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে অনেক সময় বলি, এবং এটা সম্পর্কে আমরা যখন উপজেলায় মতবিনিময় সভা হয় এবং মাদক বিরোধী সভায়, তখনও বলা হয় যেন তারা এই বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করে। সহনশীলতা, সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষার প্রসার ছাড়া এই সহিংসতার সংস্কৃতি থেকে বের হওয়া কঠিন বলে মনে করছেন সচেতন মহল। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দেশের অন্যতম দুর্ঘটনাপ্রবণ সড়ক। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলার মুলিবাড়ি এলাকায় নির্মাণ করা হয় ট্রমা সেন্টার। 2020 সালে নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘ 5 বছরেও চালু হয়নি হাসপাতালটি। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার অবকাঠামো। এদিকে ট্রমা সেন্টারটি চালু করার জন্য সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ থেকে HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশেই দাঁড়িয়ে আছে 3তলা আধুনিক ভবন। সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি সেবা দেওয়ার লক্ষ্যেই নির্মাণ করা হয় এই ট্রমা সেন্টার। 11 কোটি টাকা ব্যয়ে 2019 সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2020 সালের নভেম্বরে। নির্মাণের পর কেটে গেছে 5 বছর, এখনো চালু হয়নি চিকিৎসা সেবা। ভবন জুড়ে শুধুই নীরবতা, কোথাও ধুলোর স্তূপ, কোথাও অযত্নের ছাপ। হারিয়ে যাচ্ছে মূল্যবান সরঞ্জাম। এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, নিয়ে থাকে শহরে, আবার নীতি মারা যায়। রাস্তাঘাটে হাসপাতাল চালু হয়েছে, হাসপাতালটি হলে পারে এলাকার লোকের সুবিধা হবে। যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্যের লক্ষ্যে যদি এই ট্রমা সেন্টারটি চালু করা হয়, তাহলে অ্যাক্সিডেন্টপ্রাপ্ত রোগীগুলো দ্রুত সেবা পাবে। আমি জোর দাবি জানাচ্ছি এই ট্রমা সেন্টারটা দ্রুত চালু করা হোক। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, কার্যক্রম শুরুর বিষয়টি এখনো অনেকটা আটকে আছে চিঠি চালাচালিতে। আমি এবং আমার সিভিল সার্জন মহোদয় আমরা বারবার চিঠি পাঠাচ্ছি এবং এটা বর্তমানে মিনিস্ট্রি পর্যায়ে আছে। জনবল ও প্রশাসনিক জটিলতায় চালু করা সম্ভব হয়নি ট্রমা সেন্টারটি। দ্রুতই চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। জনবল এবং লজিস্টিক যেগুলা যন্ত্রপাতি এগুলা পাওয়া যায় না, এই কারণে কিন্তু আমরা ওদের চালু করতে পারিনি। আমরা একাধিকবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরে পত্র দিয়েছি। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর M.A. মোহিত জানান, অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে চালু করার জন্য নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। বিগত সময়ে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক এটা শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে যেন চালু করা যায়, সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি মন্ত্রণালয়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা করব। দুর্ঘটনায় যখন প্রতিটি সেকেন্ডেই জীবন মৃত্যুর প্রশ্ন, ঠিক তখনই তালাবদ্ধ পড়ে আছে সিরাজগঞ্জের এই ট্রমা সেন্টার। ঘুরে ফিরে যেন একটাই প্রশ্ন, কবে সেবা মিলবে জরুরি চিকিৎসার এই ট্রমা সেন্টার থেকে। হাফিজা খানম জ্যোতি, মাইটিভি। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসাইন,
বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বরাদ্দকৃত টিন, নগদ অর্থ ও বিভিন্ন প্রকল্পের চেক প্রদান করা হয়। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় 33টি মসজিদে বরাদ্দপত্র প্রদান করা হয়। ঝালকাঠির নলছিটি থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন তৌহিদুজ্জামান। দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে নলছিটি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নলছিটি থানার অফিসার্স ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদক নির্মূল, চাঁদাবাজি দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লার দাউদকান্দি পৌরসভা সভাকক্ষে টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিয়ে দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক ও আইআরটিডিপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও নাগরিক সেবায় মনোনয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। পৌর প্রশাসনকে রেদওয়ান ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দাউদকান্দি পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। সঞ্চালনায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান সহ অন্যান্যরা। দিনাজপুরের পার্বতীপুরে সরকারি নির্দেশনা মানছে না বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানের প্রধানরা। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে বিটিভিতে প্রচারিত খেলা প্রজেক্টের মাধ্যমে প্রতিটি বিদ্যালয় প্রদর্শনের নির্দেশনা থাকলেও তা মানা হয়নি উপজেলায়। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানরা কোনো সদুত্তর দিতে না পারলেও দায়সারা বক্তব্য দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার। আমাদের প্রজেক্টর দিয়ে ক্লাসে করায়নি এবং খেলাধুলাও দেখায়নি। আজকে আমাদেরকে প্রজেক্টর দিয়ে আমাদেরকে দেখায়নি। ল্যাপটপ নষ্ট থাকার কারণে আমি ঢাকায় ঠিক করতে দিচ্ছি, এই জন্য খেলা দেখাতে পারিনি। যদি কেউ নির্দেশনা না মেনে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যবস্থা নেব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নজরুল জয়ন্তী উৎসব। কবি কাজী নজরুল ইসলাম একাডেমি চট্টগ্রামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 2 শতাধিক ক্ষুদে শিক্ষার্থী সংস্কৃতি পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন ফারুক। সভাপতিত্ব করেন কবি নজরুল একাডেমি চট্টগ্রামের পরিচালক ও আবৃত্তি শিল্পী জেবুন নাহার শারমিন। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার মোহাম্মদ রুবেল এবং একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর নবী। ডক্টর ফরিদউদ্দিন ফারুক বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলকে সঠিকভাবে তুলে ধরতে হবে। তিনি শুধু কবি নন, গীতিকার, অভিনেতা ও রাজনীতিবিদ হিসেবেও অসামান্য অবদান রেখে গেছেন। পরে নজরুলের গান, কবিতা ও আবৃত্তি পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে একাডেমির শিক্ষার্থীরা। তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে চট্টগ্রামের দক্ষিণ সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সোয়াইব। কাজী আফাসউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান, আহসান জামিল, প্রধান শিক্ষক SM আয়ুব আলী, উপজেলা যুব দলের সদস্য সচিব MA আজিজ এবং সন্দ্বীপ থানার SI মুস্তাফিজুর রহমান। বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোটেজ বরিশাল সদর শাখার আয়োজনে কাশীপুর বিল্লবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, কোডেক সদর এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ সময় সদর উপজেলায় 4টি স্কুল, 2500 গাছের চারা, 300 শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও চাষিদের মাঝে প্রায় 800 কেজি আমন ধানের বীজ বিতরণ করা হয়।